আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। গণভোট দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২০টি অধ্যাদেশ চলতি অধিবেশনে অনুমোদন পাচ্ছে না। এর মধ্যে বাতিল করা হচ্ছে সুপ্রিম কোর্টের স্বাধীনতা সম্পর্কিত ৩টি অধ্যাদেশ। এ ৩টি অধ্যাদেশের অধীনে গৃহীত কার্যক্রমে হেফাজতের কথা বলা হয়েছে। তবে গণভোট সহ ১৬টি অধ্যাদেশের ক্ষেত্রে হেফাজতের বিষয়ে কিছু বলা হয়নি। অধ্যাদেশগুলো এখনই সংসদে বিল আকারে উত্থাপন না করে পরে যাচাই বাছাই শেষে নতুন বিল উত্থাপনের কথা বলা হয়েছে। বাকি ১১৩টির মধ্যে ৯৮টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপন এবং ১৫টি সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল তোলা হবে। এসব বিষয়ে সুপারিশ করে গতকাল জাতীয় সংসদে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সংসদে প্রতিবেদন উত্থাপন করেন। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এসব অধ্যাদেশ সাংবিধানিক বিধান অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে উত্থাপন করা হয়। পরে এগুলো যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য জাতীয় সংসদ সরকারি বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করে। পরে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ১০ জন বিএনপির ও ৩ জন জামাতের, আরও একাধিক সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব কমিটির আমন্ত্রণে বৈঠকে অংশ নেন। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টির বিষয়ে বিশেষ কমিটিতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিরোধী দল জামাতের ৩ সদস্য। অধ্যাদেশগুলো বাতিল ও এখনই পাশের সুপারিশ না করা সহ বিভিন্ন কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সংবিধানে বলা আছে, কোনো অধ্যাদেশ সংসদে উত্থাপনের ৩০ দিনের মধ্যে অনুমোদন করা না হলে তার কার্যকারিতা লোপ পাবে। এর ফলে যে অধ্যাদেশ ২০টি বাতিল বা এখনই পাশ হচ্ছে না তার কার্যকারিতা আগামী ১০ এপ্রিলের পর লোপ পাবে। পাশের সুপারিশ করা ১১৩টি অধ্যাদেশ আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে তোলা হবে বলে সংসদে জানানো হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে বিলগুলো সংসদে পাশ করতে হবে। বিশেষ কমিটির সুপারিশে বিচার বিভাগ সম্পর্কিত ৩টি সহ ৪টি অধ্যাদেশের ক্ষেত্রে রহিতকরণ ও হেফাজত করতে বলা হয়েছে। এগুলো হলো জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ ২০২৪, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ ২০২৬। সংবিধানে বিচারক নিয়োগে আইনের কথা বলা থাকলেও এতদিন তা হয়নি। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করেছিল। এতে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাই পূর্বক প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদানের কথা বলা হয়। এই অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হলে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়। অধ্যাদেশ অনুযায়ী বিচার কাজে নিয়োজিত বিচারকদের পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও ছুটি বিষয়ক সব সিদ্ধান্ত এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় এই সচিবালয়ের দায়িত্বে থাকবে। এই দুটি অধ্যাদেশ বাতিলের বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে জামাতে ইসলামের। বিশেষ কমিটিতে দলটির ৩ সদস্য নোট অফ ডিসেন্ট দেন। বিশেষ কমিটির প্রতিবেদনে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে, যার মধ্যে ১১টিতে নোট অফ ডিসেন্ট অর্থাৎ আপত্তি দিয়েছে বিরোধী দল। ভবিষ্যতে সংশোধনের জন্য সুপারিশ করা এই ১৬টি অধ্যাদেশের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোট করার লক্ষ্যে গণভোট অধ্যাদেশও রয়েছে। ওই অধ্যাদেশের আলোকে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়। ৪টি শর্তের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটে
হ্যাঁ জয়ী হয়েছে। গণভোটে বিজয়ী হওয়ার প্রেক্ষাপটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী বিজয়ী সংসদ সদস্যদের এমপি হিসেবে শপথ নেয়ার পাশাপাশি সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ ও সংস্কার কমিশনের সভা অনুষ্ঠানের কথা থাকলেও সরকারি দল শপথ নেয়নি। ওই পরিষদের বৈঠকও ডাকা হয়নি। গণভোট অধ্যাদেশ আইন আকারে পাশ না হওয়ার প্রেক্ষাপটে 12ই ফেব্রুয়ারির গণভোট নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দুদকের তদন্ত ও গোপন অনুসন্ধানের ক্ষমতা বাড়িয়ে দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ জারি করা হয় 2025 সালে। এতে সরাসরি এজাহার দায়েরের বিধান, বিদেশে সংঘটিত অপরাধ সহ গুরুতর আর্থিক অপরাধকে আইনের আওতায় আনা এবং কমিশনের সদস্য বাড়ানো হয়। 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। তবে কোথায় কি সংশোধন আনা হবে তা বিশেষ কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এগুলোর মধ্যে রয়েছে 2025 সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ, পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সহ আরো কয়েকটি। এর মধ্যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল। এই অধ্যাদেশে কোনো নির্দিষ্ট সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয় এবং কার্যক্রম নিষিদ্ধ সত্তার মিছিল, মিটিং, প্রকাশনা সহ যেসব কার্যক্রম নিষিদ্ধ করা যাবে তার বিধান অন্তর্ভুক্ত করা হয়। কমিটি সূত্রে জানা গেছে অধ্যাদেশটি সংশোধন করে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি শাস্তির বিধান যুক্ত করা হচ্ছে। কমিটিতে 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু পাশের সুপারিশ করা হয়েছে। তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কিছু অধ্যাদেশ আছে। বিশেষ পরিস্থিতি ও জনস্বার্থে প্রশাসক নিয়োগের বিধান করা হয়। এক্ষেত্রে জামায়াতের আপত্তি আছে। তাছাড়া জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ, জুলাই গণ অভ্যুত্থান শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ সহ আরো বেশ কিছু অধ্যাদেশ রয়েছে। অনেক আইন আছে যেগুলো নাম পরিবর্তন সংক্রান্ত। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব করেছে সরকার। এর সঙ্গে ভিন্ন মত দিয়ে জামায়াত বলেছে অধ্যাদেশটি বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ। জামায়াতের নোট অফ ডিসেন্টে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত এ অধ্যাদেশ সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে 7 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। এই কাউন্সিলে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারক, অ্যাটর্নি জেনারেল এবং একজন আইন বিষয়ে অধ্যাপক বা বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত থাকবেন। এর ফলে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত বিচক্ষণতার সমন্বয় ঘটবে, যা একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়ক হবে। সরকারের পক্ষ থেকে এ অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব করা হয়। ভিন্ন মত প্রকাশ করে জামায়াতের সদস্যরা বলেন, কমিশনের কার্যকারিতা বৃদ্ধি, তদন্ত প্রক্রিয়া শক্তিশালী করা এবং জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে দুদকের তদন্ত ও গোপন অনুসন্ধান ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বিস্তৃত করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এ বলা আছে, কমিশনকে প্রকৃত স্বাধীন ও কার্যকর সংস্থা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কিছু মৌলিক পরিবর্তন করা হয়েছে। কমিশনকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশনকে গুম সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে অনুসন্ধান ও তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। বাতিলের বিষয় সরকারের পক্ষ থেকে যুক্তি হচ্ছে, কমিশন কোনো মন্ত্রণালয়ের আওতায় না থাকায় তদারকি কিভাবে হবে? নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তের আগে সরকারের অনুমতি লাগবে। গ্রেপ্তারে আদালতের পরিবর্তে সরকারের অনুমতি লাগবে। সরকারের যুক্তির বিষয়ে আপত্তি দিয়েছেন বিশেষ কমিটিতে থাকা বিরোধী দলের সদস্যরা। তাদের যুক্তি, দুদক, নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় কোনো মন্ত্রণালয়ের অধীনে নেই। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ গুমকে চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এতে মানবাধিকার কমিশনের সুপারিশে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নিয়োগের সুযোগ রাখা হয়েছে। এছাড়া অভিযোগকারী বা ভুক্তভোগীকে ব্যক্তিগত
আইনজীবী নিয়োগের ক্ষমতা দেয়া আছে। গুমের শিকার ভুক্তভোগীদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। অধ্যাদেশটি ল্যাপসের বিষয়ে সরকারের যুক্তি হচ্ছে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তে সরকারের পূর্বানুমতি লাগবে। জাতীয় নিরাপত্তার কারণে আটকের ক্ষেত্রে গুমের সংজ্ঞা থেকে বাদ দিতে হবে। তবে বিরোধী দলের যুক্তি, গত 15 বছরে গুমের শিকার পরিবারগুলো সরকারের কাছে ন্যায় বিচার পায়নি। সরকারের কাছে অনুমতি চাইলে কখনো তা মেলে না। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন ছিল আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।